সুপ্রিয় দর্শক, আরটিভি বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানসিয়া জুথি। দর্শক, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪২ জন প্রাণ হারিয়েছেন ২৪ ঘন্টায়। ৪২ জনের ৩৫ জনই পুরুষ, ৭ জন নারী। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের, বাড়িতে ১২ জনের। এই ২৪ ঘন্টায় ১৩,১৩৬টি নমুনা পরীক্ষার বিপরীতে সুপার স্প্রেডার করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ২,৭৪৩ জনের। সরকারি হিসেবে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ৬৫,৭৬৯ জন, মোট মৃত্যু ৮৬৮। ২৪ ঘন্টায় ৫৭৮ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৩,৯০৩ জন। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৮৮, মৃত্যুর হার ১.৩০ এবং সুস্থতার হার ২১.১৪%। বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে দেশে নতুন করে এলাকা বা ওয়ার্ড ভিত্তিক লকডাউনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে কেবল মাত্র ওয়ার্ড বা এলাকা ভিত্তিক লকডাউন যথেষ্ট নয়। প্রয়োজন লকডাউনের ব্যাপকতা এবং সাধারণ মানুষের সতর্কতা, সচেতনতা। দর্শক, বিশেষজ্ঞরা বলছেন করোনা এই মহামারীতে সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে ঘরে। আর এই ক্লান্তিকালে আপনাদের সবার কাছে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ থেকে যথারীতি আজও রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সেলিমা খানম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক এবং ট্রেজারার ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। দর্শক, জানিয়ে রাখছি, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভি টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফোন করুন ০৯৬১১৬৭৭৭ নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর সেলিমা খানম এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি প্রথমেই যদি যেতে চাই অধ্যাপক ডক্টর সেলিমা খানম, আপনার কাছে ম্যাম, করোনা সংক্রমণের কোন অবস্থানে রয়েছে বাংলাদেশ? এই মুহূর্তে করোনা সংক্রমণ রোধে লকডাউন কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন? ওনার কথাই তো শোনা যায় না। করোনা এখন বর্তমানে সাংঘাতিকভাবে, আমি বলবো যে মহামারী আকার ধারণ করেছে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সমস্ত বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও করোনার এখন সংক্রমণ ভয়াবহ। সুতরাং এটা মহামারীর একদম চতুর্থ স্তর, সেটা কি বলা যায় বর্তমানে কোনো বয়স, কোনো ভেদাভেদে একেবারে গ্রাম শহর সমস্ত জায়গায় করোনা ছড়িয়ে পড়েছে। জি ম্যাম, এলাকা ভিত্তিক লকডাউন পদ্ধতিটি করোনার বিস্তার প্রতিরোধে কতটুকু কাজে আসবে বলে আপনি মনে করছেন? আমার যেটা মনে হয় বা আমি যেটা মনে করি যে আসলে এলাকা ভিত্তিক লকডাউনেও লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা, সতর্কতা পরিলক্ষিত হয়। মানুষ যদি সচেতন হয়, নিজে সতর্ক থাকে, তাহলে পরে লকডাউনও লাগে না। অনেক কিছুই আমরাই কন্ট্রোল করতে পারি, কিন্তু মানুষকে ওই পরিমাণে সচেতন করা সম্ভব হয়নি। এখনও রাস্তাঘাটে গেলে দেখবেন যে অ্যাবাউট 30% মানুষের কোনো মাস্ক নাই, কোনো রকমের সামাজিক দূরত্ব মানামানি না করে তারা চলাফেরা করছে। সুতরাং এইরকম যদি সচেতনতা আমাদের মধ্যে থাকে, তাহলে পরে আমাদের লকডাউন দিয়েই করেন আর আইন শৃঙ্খলা বাহিনীর নামেই করেন, খুব বেশি একটা লাভ হবে না। আমি মনে করি যে প্রতিটা মানুষকে এখন নিজের বাঁচার জন্য, অন্যকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য প্রত্যেককে সতর্ক হতে হবে। এই পয়েন্টে আর কোনো রকম ছাড় দেওয়ার অবকাশ নাই এবং প্রয়োজনে যা করার দরকার সেটাই করতে হবে। জি, অধ্যাপক ডক্টর সেলিমা খানম, ধন্যবাদ। এবার যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার, আপনার কাছে। আজ বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে, ৪২ জন মৃত্যুবরণ করেছেন। দিন দিন কিন্তু বাড়ছে মৃত্যুর মিছিল। এই মুহূর্তে আমাদের টেস্ট এবং স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সক্ষমতা বাড়াতে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন, এবং করোনার প্রাথমিক চিকিৎসায় যেসব ওষুধের কথা বলা হচ্ছে সেগুলো কি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন?
স্যার আপনার কাছেই জানতে চাচ্ছি বিষয়গুলো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার। ধন্যবাদ। আসলে আমাদের বাস্তবতা দেখতে হবে, সক্ষমতা দেখতে হবে। শুধু আমাদের মৃত্যু হার যে কম এর চিন্তা করলে হবে না, আমাদের কিন্তু আক্রান্তের হার অনেক বেশি। হয়তো এই পর্যায়ে আমার মৃত্যু হার কম রয়েছে, ভবিষ্যতে আমরা বলতে পারি না কত মৃত্যু হার কম। এবং আমাদের যে আক্রান্তের হার আপনি দেখুন, প্রথম মাসে কিন্তু ছিল 100তম স্থানে, পৃথিবীর মধ্যে 100তম স্থানে। দ্বিতীয় মাসে আমাদের হলো প্রায় 40-এর কাছাকাছি। তারপরে এই তৃতীয় মাসে হলো কিন্তু আমাদের প্রায় 20-এর মধ্যে ঢুকে গিয়েছি আক্রান্তের স্থানে পৃথিবীর মধ্যে। এবং আমরা ধারণা করছি হয়তো আর 10 দিনে আরও দ্রুত গতিতে আমরা আরও এই আক্রান্তের হার বাড়বে, কারণ আমাদের যে মানুষের মধ্যে সচেতনতা, বা একটু আগে যে আপা বললেন সচেতনতা, সতর্কতা নেই। আমরা কোনো সচেতনতা মানছি না, সতর্কতা নিচ্ছি না, আমরা মাস্ক পরছি না, যত বেরোচ্ছি, এই কারণে কিন্তু আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। এবং আপনারা দেখুন পৃথিবীতে কিন্তু এই ভ্যাকসিন বা প্রতিষেধক এবং পূর্ণাঙ্গ চিকিৎসা কিন্তু বের হয়নি। তার ফলে কিন্তু প্রতিরোধের দিকে এগোচ্ছে পৃথিবী, বিশ্ব, ওয়ার্ল্ড হু কিংবা যে কোনো দেশই শুধু প্রতিরোধের কথাই বলছে। তারা কিন্তু এখনও প্রতিষেধক বা পূর্ণাঙ্গ চিকিৎসার কথা বলছে না, কারণ এটা আবিষ্কার হয়নি। আমরা যে ওষুধের কথা বলছি তারা কিন্তু সেগুলো সব পরীক্ষামূলক চলছে। আমরা কিন্তু সেই ওষুধগুলো কিন্তু বাসায় থেকে ব্যবহারের উপদেশ দেই না। আমরা বলি যখন তারা হাসপাতালে ভর্তি হবে তখন সেই ওষুধগুলো প্রয়োগের কথা বলি, না হলে কিন্তু ওষুধগুলো অযাচিত কারণে ব্যবহার হবে, দোকানে যত বিক্রি হবে, সেটা কিন্তু সঠিক নয়। আমরা চাই যখন করোনা রোগী হাসপাতালে ভর্তি হবে তখন সেই ওষুধগুলো প্রয়োগ করা হোক, কারণ পূর্ণাঙ্গ চিকিৎসা বা সঠিক ওষুধ এখন কিন্তু পৃথিবীতে আবিষ্কার হয়নি এবং প্রতিষেধকও আবিষ্কার হয়নি। সেই জন্য আমরা সবাইকে বলি যে আপনারা যত ওষুধ কিনে খাবেন না। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার, আপনার কাছেই পুরনো প্রশ্ন আবারও করতে চাচ্ছি, কারণ মানুষ জানতে চায় সংক্রমণের লক্ষণ দেখা দেয়া থেকে শুরু করে কোন কোন ধাপে একজন আক্রান্ত ব্যক্তি কি করবে এবং কখন হাসপাতালে যাবে, কি ওষুধ খাবে, এই বিষয়টি স্যার সবাই জানতে চায়, এজন্য আবারও প্রশ্নটি করলাম। আচ্ছা, প্রথম কথা হলো যে কখন বাসায় থাকবে, কখন ও হাসপাতালে যাবে। যখন দেখা যাবে যে তার যে লক্ষণগুলো মাত্রা বেশি কিংবা শ্বাসকষ্ট যখন দেখা দেবে, তখন তারা অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবে। আর লক্ষণ যদি খুব কম থাকে, তখন শুধু যখন মনে হচ্ছে তার জ্বর, কাশি আছে, গলা ব্যথা, তখন তারা করোনা পরীক্ষা করিয়ে নেবে। করোনা পরীক্ষা যদি নেগেটিভও থাকে তখনও তারা বাসায় আইসোলেশন থাকবে। আর যদি পজিটিভ থাকে, মাত্রা কম থাকে, তারা বাসায় আইসোলেশন থাকতে পারবে। অবশ্যই তারা চিকিৎসকের সহায়তা নেবে, চিকিৎসকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবে। আমাদের বঙ্গবন্ধুতে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হটলাইন আছে, টেলিমেডিসিন আছে, সেখানে টেলিফোনে যোগাযোগ করে তারা চিকিৎসার পরামর্শ নিতে পারে। আর যখন তার মাত্রা বেশি থাকবে, তার সঙ্গে তার শ্বাসকষ্ট দেখা দেবে, তখন অবশ্যই তারা হাসপাতালে ভর্তি হবে এবং চিকিৎসা নেবে। আর তার সঙ্গে যদি কোমরবিডিটি থাকে, তার করোনার সঙ্গে যদি তার শ্বাসকষ্ট বা অ্যাজমা, তার সিওপিডি, তার হার্টের সমস্যা, কিডনির সমস্যা, সে যদি ডায়ালাইসিস নিয়ে থাকে, সেই সমস্ত অসুবিধা যখন থাকবে তার, তখন তারা অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, ধন্যবাদ আপনাকে। এবার যাব অধ্যাপক ডক্টর সেলিমা খানম ম্যাম, আপনার কাছে আমি জানতে চাইবো যে জরুরি সার্জারি, সিজার এবং বিশেষ করে মাতৃকালীন প্রসূতি জটিলতায় যারা চিকিৎসা নিতে চান, তাদের করোনা সংক্রমণের সম্ভাবনা কতটুকু থাকছে, আমাদের হাসপাতালগুলো কতটুকু নিরাপদ, সেটাই আসলে আমি জানতে চাইবো আপনার কাছে। মাতৃকালীন যে মায়েরা যদি গর্ভবতী অবস্থায় কোনো সমস্যা তাদের দেখা দেয়, তাহলে তারা অবশ্যই গাইনি ইমার্জেন্সিতে এসে দেখা করতে পারে। তার আগে টেলিমেডিসিনে গাইনির ডাক্তার যারা আছেন, প্রসূতি নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু যদি এমন দেখা যায় যে ওনাকে পরীক্ষা করতে হবে, দেখতে হবে, তাহলে উনি ইমার্জেন্সিতে আসবেন এবং সেখানে ওনার মাস্ক এবং উনি যদি নিজেকে সুরক্ষিত অবস্থায় আসেন, তাহলে ভয়ের কোনো কারণ নেই। ওনাকে গাইনির বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন ওনারা দেখে দিবেন, কোনো সমস্যা নাই, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জি,
ধন্যবাদ। এবার যাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার আপনার কাছে। করোনা রোগী যে যেমনই দিন দিন সংখ্যাজনক হারে বাড়ছে, তেমনি সেরে ওঠার সংখ্যাও বেড়েছে। এক্ষেত্রে কি সেরে ওঠা রোগীদের থেকে প্লাজমা সংগ্রহ করে সেটা কি বড় আকারে চিকিৎসা সহায়তা কাজে ব্যবহার করা যাবে কিনা, এ বিষয়টি জানতে চাইবো স্যার আপনার কাছে। ধন্যবাদ। আসলে পূর্বে বলেছি, করোনার কোনো পূর্ণাঙ্গ চিকিৎসা বা প্রতিষেধক নেই। কিন্তু বলে গাইডলাইন দিয়ে দিয়েছে যে আমরা কিছু অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে থেকে প্লাজমা থেরাপি, এটা যেন দিতে হলে অবশ্যই হাসপাতাল থেকে কোনো গাইডলাইনের আন্ডার দেওয়া হয়। সবার ক্ষেত্রে কিন্তু প্লাজমা থেরাপি দেওয়া যাবে না, একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে সেই তাকে অবশ্যই আমরা চেষ্টা করব যাদের কোনো কিছু প্রয়োগ করা যাচ্ছে না তাদেরকে প্লাজমা থেরাপি দিতে হবে। তো প্লাজমা থেরাপির দেওয়ার অনেক সুবিধাও আছে অসুবিধা। যেমন আমাদের যাদের শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন হয়েছে তাদের কাছ থেকে নিতে হবে, তাদের মধ্যে যেন যে অ্যান্টিজেন না থাকে এবং তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্টিবডি যদি নেওয়া যায় তখন সেটা ওই প্লাজমাটা নিতে গেলে একজনের কাছ থেকে অন্তত 2 থেকে 3 জনের কাছে দেওয়া যাবে। সেই সময়ের মধ্যে নিয়ে আমাদেরকে এই প্লাজমাটা সংরক্ষণ করতে হবে। অবশ্যই যাদের আমরা কোনো চিকিৎসা দিতে পারছি না তাদেরকে প্লাজমা দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আমরা প্লাজমা সংরক্ষণ করছি এবং বিভিন্ন হাসপাতালে সবখানেই প্লাজমা দেওয়ার চেষ্টা হচ্ছে। জি, এবার যাব অধ্যাপক ডাক্তার সেলিমা খানম ম্যাম আপনার কাছে। নবজাতক শিশুদের পরিচর্যার ক্ষেত্রে করোনাকালীন সময়ে বিশেষ কি কি ব্যবস্থা নিতে হবে? দেখা যাচ্ছে এই সময়ে অনেক শিশুই কাশি এবং ঠান্ডায় ভুগছে, চিকিৎসা নিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমন সময় অভিভাবকদের প্রতি আপনি কি বলবেন? নবজাতক বাচ্চা যারা আছেন, যারা বুকের দুগ্ধ পান করাচ্ছেন, তারা বাচ্চাকে বুকের দুগ্ধ পান করাবেন, এতে ভয়ের কোনো কারণ নাই। মায়ের যদি সর্দি কাশি হয়, এমনকি করোনা পজিটিভও মা হয়, তাহলে উনি মাস্ক পরে হাত ভালো করে ধুয়ে স্তন ধুয়ে বাচ্চাকে একটু নির্দিষ্ট দূরত্বে রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন বুকের দুধ। এবং বাচ্চার পরিচর্যা করা যা দরকার সেগুলো সবই উনি করতে পারবেন, কিন্তু ওনার সামাজিক যে সতর্কতাগুলো মানতে হয়, মাস্ক পরা, হাত ধোয়া, সেইগুলো ওনাকে সবসময় সতর্ক থেকে বাচ্চাকে নার্চার করতে হবে। জি ম্যাম, দ্বিতীয় কথা হচ্ছে আমরা আরো আলোচনা করবো ম্যাম, একটু ইন্টারাপ্ট করছি। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা তার প্রশ্নটি নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার নাম সহ প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম আপা, আমি আমান বলছিলাম। আমার সমস্যা হলো গত 4 মাস 3.5 মাস আগে, মানে এই লকডাউনের আগে আমার ডায়াবেটিস ছিল 8.6, মানে বড়া পেটে ছিল। আচ্ছা, তো তখন আমি এই যে কমেট 500 mg করে একটা করে মানে সকালে খাইতাম। কিন্তু এখন তো আমি ডায়াবেটিস চেক করার জন্য যাই না, মানে করে বয়ও যাই না। এখন আমি কি করবো? আমি কি কমেটা খেয়ে যাবো নাকি না? এটা স্টপ, মানে বড়া পেটে ছিল 8.6 ছিল। আর আমি একটু গরম পানি বেশি খাই, চা খাই, লেবু খাই, খাই, এগুলো থেকে আমার সমস্যা হবে কিনা? দর্শক গরম পানিটা বেশি খেলে কি ডায়াবেটিসের কোনো সমস্যা হয় কিনা? আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আপনি লাইনেই থাকেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আপনি চাইলে আরো প্রশ্ন করতে পারেন এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান স্যার, আপনার কাছেই প্রশ্নটি উত্তর জানতে চাইব এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আরো কিছু জানার থেকে থাকে, আমাদের দর্শক লাইনে আছেন, আপনি বলতে পারেন। কি সমস্যার কথা বললেন? দর্শক আপনি লাইনে আছেন, আপনি বলতে পারেন, আপনার প্রশ্নটি আবার করতে পারেন। জি স্যার, আমার ডায়াবেটিসটা ছিল বড়া পেটে 8.6। তখন আমাকে কমেট 500 mg একটা করে খেতে বলে। এটা ছিল 3 মাস আগে, মিনিমাম 3 মাস আগে, মানে ডায়াবেটিসে চেক করেছিলাম আমি তখন। হ্যালো দর্শক শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। হ্যাঁ, আর হলো আমাকে দিছিল অ্যাডোবাস একটা করে দিছিল যখন আমার ব্লাডে মানে কোলেস্ট্রলটা বেশি ছিল, এই জন্য মনে হয়। কিন্তু ওইটা 2 মাস খাওয়ার পর আগে আর খাই না। এখন আমি একটু গরম পানি বেশি খাই, চা খাই, গরম পানি খাই বয়ে, মানে করোনার এটা গরম পানিটা কি মানে ডায়াবেটিসের রোগীর জন্য কোনো মানে মানে খারাপ কিনা? না, গরম পানিও খেতে পারবেন। গরম পানি খেলে অবশ্যই, যখন আমাদের গলার ভিতরে যে লাইনিং আছে, উষ্ণ গরম বা চা, রং চা কিন্তু ভালো। কিন্তু আপনার এখন কোনো সমস্যা হচ্ছে কিনা, নাকি শুধু এখন কোনো সমস্যা হচ্ছে কিনা? না, এখন মাঝে মধ্যে আমার মনে হয় যে আমার একটু মাথা কিরকম লাগতে চায় আর কি, মানে একটু মানে ঘুরাইতে চায়। ঠিক আছে, না শুধু তাহলে আপনি এই কুসুম গরম পানি খেতে পারবেন, রং চা খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই।
নিশ্চয়ই আমাদের দর্শক তার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার। স্যার, আপনার কাছে আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই। 21 থেকে 40-এর মাঝেই সবচেয়ে বেশি আক্রান্তের হার আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে কি তরুণ এবং যুবক বয়সীদের জন্য আপনার কি কোনো পরামর্শ থাকবে কিনা, এবং তাদের ইমিউনিটি বাড়াতে বিশেষ কোন কোন লক্ষ্য দিতে হবে, জানাবেন বিষয়গুলো। আসলে দেখুন, আমাদের যারা ঘর থেকে বেশি বের হয়, যারা বিভিন্ন কাজের জন্য বের হতে হয়, বিভিন্ন কর্মের জন্য বিভিন্ন ইয়েতে বের হতে হয়, তারা কিন্তু আমাদের তরুণ সমাজ এই 21 থেকে 40-এর মধ্যে তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। সেই জন্য আমরা বলি তাদেরকে যদি ঘর থেকে বেরোতে হয়, জীবিকার জন্য ঘর থেকে বেরোতে হয়, তাহলে অবশ্যই কিংবা কর্মের জন্য বেরোতে হয়, তারা যেন সেই সব কিছু মেনে চলেন, মাস্ক পরেন, সামাজিক দূরত্ব মেনটেন করে চলেন। এবং আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলি, যেমন আপনি হাত সবসময় সাবান দিয়ে ধোবেন, সাবান যদি না থাকে স্যানিটাইজ করবেন, তারপর যত খুব কফ থুতু ফেলবেন না। হ্যাঁ, আর এই যে আমরা বলি সামাজিক দূরত্ব মেনটেন করুন, এটা কিন্তু আসলে খুব জরুরি দরকার। কারণ আপনি একজন লোকের সামনে যখন যাবেন, আপনি জানেন না তিনি আক্রান্ত কিনা, তিনি সিমটমলেস হতে পারেন। সেই জন্য আমরা বলি যে একটু দূরত্ব মেনটেন করতে, সামাজিক দূরত্ব মেনটেন করে চললে, মাস্ক পরলে, এবং আপনি যদি অপরিষ্কার হাত যদি মুখ, নাক, চোখে না দেন, তাহলে কিন্তু আক্রান্তর হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। এবং আমরা যে দেখছি যে এই যে তরুণরা আক্রান্ত হচ্ছেন, তারা সামাজিক এই যে নিয়মকানুন, স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম, এগুলো মানছেন না বলেই তারা আক্রান্ত হচ্ছেন। তারা কর্মের জন্য বেরোতে হবে অবশ্যই, কিন্তু তারা এই স্বাস্থ্যবিধি মেনে চললে তার আক্রান্তের অনেক কিছু কমে যাবে। জি, ফেসবুকে তুষার মণ্ডল নামে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, আমার রমজানে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে, ডাক্তার দেখিয়েছি, গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছি, কাল থেকে বুক ব্যথা ও বুক ধড়ফড় করছে, এখন ডাক্তার দেখাতে পারছি না, এখন আমি কি করব? আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার, আপনার কাছে বিষয়টি জানতে চাইব। এই সময়ে, এই করোনাকালে যখন আমরা বুকে ব্যথা বা শ্বাসকষ্টের কথা চিন্তা করি, তখন অবশ্যই আমরা পরীক্ষার কথা বলি। কিন্তু উনি তো ডাক্তারকে দেখিয়েছেন, সেই ক্ষেত্রে বলতে হবে ডাক্তার তো ওনার দেখে ওনাকে গ্যাস্ট্রিক ওষুধ দিয়েছে, তখন আমরা করোনার কথা চিন্তা করি। ওনার সঙ্গে যদি এই শ্বাসকষ্ট কন্টিনিউ করে, তাহলে ওনাকে আমাদের হটলাইন আছে বা টেলিমেডিসিনে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ফিভার ক্লিনিক আছে সেখানে গিয়ে উনি করোনার পরীক্ষা করে নিতে পারেন। জি, আমি এবার যাব অধ্যাপক ডক্টর সেলিমা খানম ম্যাম আপনার কাছে। আমাদের আরেকজন দর্শক ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করেছেন, SM রফিক, তিনি লিখেছেন, আমার স্ত্রী গত কয়েকদিন যাবৎ মুখে স্বাদ পাচ্ছে না, আজ বলছে তার শ্বাসকষ্ট হচ্ছে, এখন আমি কি করব? অধ্যাপক ডক্টর সেলিমা খানম ম্যাম আপনার কাছে। ওনার স্ত্রীর যদি শ্বাসকষ্ট হয় বা আগে কোনো হাঁপানির ইতিহাস না থাকে, নতুন করে এটা হঠাৎ করেই শ্বাসকষ্ট হয় এবং স্বাদ চলে যায়, বা আগে বা সঙ্গে কিছু হালকা জ্বরও থাকে, তাহলে তো আমি অবশ্যই বলবো উনি হটলাইনগুলিতে ফোন করে ওনার পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে যে উনি করোনা পজিটিভ কিনা। আচ্ছা, আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, পারভেজ খান, উনি লিখেছেন যে করোনা কি সরাসরি হার্টে সংক্রমণ ঘটাতে পারে কিনা? আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার আপনার কাছে জানতে চাইব। কি বল, করোনা কি, প্রশ্নটা বুঝিনি। করোনা কি সরাসরি হার্টে সংক্রমণ করে কিনা? হার্টে? ও না, আসলে এইটা আমাদের নাম কিন্তু নোবেল করোনা, মানে আমাদের কাছে খুব নতুন। তবে এখন পর্যন্ত কিছু পাইনি যে হার্টে সরাসরি সংক্রমণ করার। দেখা যায় যে ফুসফুসে আমাদের সবচেয়ে, মানে আমরা বলে থাকি সবচেয়ে বেশি আক্রমণ করে নাক দিয়ে, তারপরে মুখ আর চোখ। এখান দিয়ে ঢুকে, নাকে ঢুকে কিন্তু সরাসরি চলে যায় ফুসফুসে, ফুসফুসে গিয়ে বিভিন্ন রক্তনালীতে এফেক্ট করে, তার ফলে রক্ত জমাট বাঁধতে পারে। তারপর আপনার বিভিন্ন যে কিডনি বা হার্টে সেখানে রক্ত নালী আছে, সেখানে গিয়ে অ্যাটাক করতে, সরাসরি হার্টে এফেক্ট করে না, এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্যার, সরাসরি কি তাহলে ফুসফুসে বোধহয় আক্রমণ করে? আমরা যতটুকু জেনেছি, এটা কতটুকু কিভাবে বিশ্লেষণ করবেন স্যার যদি বলতেন। সরাসরি ফুসফুসে, প্রশ্নটা কি সরাসরি ফুসফুসেই, যেহেতু নাক দিয়ে
তিনটি ভাবে করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকে আর কি, নাকে, মুখে, চোখে। এই নাক দিয়ে সরাসরি ফুসফুসে চলে যায়, ফুসফুসে নানাবিধভাবে আক্রমণ করে তারা। ফুসফুসে নিউমোনিয়া বা নিউমোনাইটিসের মতো হয়। তারপর আপনার যে ফুসফুসের রক্তনালীগুলো আছে সেখানে এফেক্ট করার পরে যে রক্ত, ওইখানে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, রক্ত জমাট বাঁধে। সেইখান থেকে বিভিন্ন আমাদের বিভিন্ন প্রকারের হার্টে এফেক্ট করতে পারে, সরাসরি করে না, সেইখান থেকে আমার স্ট্রোক হতে পারে, হতে পারে। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, আপনার নাম সহ প্রশ্নটি করুন। দুঃখিত, আপনি আবারও চেষ্টা করুন, আমরা আবার আসার চেষ্টা করব। স্যার, আমি যদি আপনার কাছে আমি আরো একটি প্রশ্ন করতে চাই। আমি কিছুক্ষণ আগে প্রথমে বলছিলাম যে 42 জন আজ মারা গেছে, তার মধ্যে 35 জনই কিন্তু পুরুষ। স্যার, এই পুরুষের সংখ্যাটা কেন বেশি? মানে নারী 7 জন, 35 জন পুরুষ, মানে পুরুষের সংখ্যাটা কেন বেশি? এই বিষয়টি যদি বিশ্লেষণ করতেন। কয়েকটি কারণ, জীবিকার কারণে কিংবা কাজের কারণে, বিভিন্ন কারণে পুরুষরাই কিন্তু ঘর থেকে বেশি বের হয়, এটি একটি কারণ। আর হরমোনাল কিছু কারণ আছে, যার ফলে মেয়েরা কিছু প্রোটেক্টিভ ক্ষমতা পেয়ে থাকে, মানে জন্ম থেকেই তারা কিছু হরমোনাল কারণে তারা কম এফেক্টেড হচ্ছে। দুটো কারণে, একটি হলো পুরোপুরি গবেষণালব্ধ ফলাফল পাওয়া যায়নি, তবু ধারণা করা হচ্ছে যে একটি কারণে তারা পুরুষরা কর্মের জন্য, জীবিকার জন্য ঘর থেকে বেশি বের হয়। আর দ্বিতীয়ত হরমোনাল কারণে নারীরা কম এফেক্টেড হচ্ছে। জি, এই মুহূর্তে আরো একজন ফেসবুকে মেসেঞ্জারে প্রশ্ন করেছেন, রিমন মাহমুদ লিখেছেন, অনেকে বলছেন আইভারমেকটিন করোনা জীবাণু ধ্বংস করতে অনেকটাই কার্যকর, আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারবো? এতে কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাইবো বিষয়টি। না, প্রথমে বলেছি যে আসলে কিন্তু করোনার প্রতিষেধক বা ভ্যাকসিন ও পূর্ণাঙ্গ চিকিৎসা কিন্তু নেই। আমরা পৃথিবীতে এখন যা ওষুধ ব্যবহার করছি চিন্তার উপর এখনও গবেষণার মধ্যে আছে। এখন পৃথিবীতে কিন্তু ওই আইভারমেকটিন নিয়ে বড় গবেষণা হয়নি। তো অবশ্যই দরকার আছে, যেহেতু বিভিন্ন চলছে। তা আমাদের দেশে যে ছোট ছোট গবেষণা হচ্ছে, আমরা আশা করি যে বড় করে বড় স্যাম্পল নিয়ে বড় বিভিন্ন গ্রুপের মধ্যে যদি আমরা আইভারমেকটিন দিয়ে গবেষণা করি, তা আমরা আসলে কতটুকু কাজে লাগে আমরা বলতে পারবো। এছাড়া বিনা কারণে কিন্তু আমরা আইভারমেকটিন খাওয়ার জন্য আমরা অ্যাডভাইস দেওয়া ঠিক নয়। আমরা অন্যান্য ওষুধ আছে, যদি উনি করোনায় আক্রান্ত হন তাহলে কি ওষুধ দিতে হবে, তখন ওনারা আমাদের যে হটলাইন চালু আছে, টেলিমেডিসিন চালু আছে, যোগাযোগ করে ওনারা সহায়তা নিতে পারেন। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার, আপনাকে ধন্যবাদ। সাইফুল ইসলাম নামে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, লিখেছেন যে আমার মেয়ের 3 দিন ধরে কোনো গন্ধ পাচ্ছেন না এবং কিছুদিন আগে জ্বরও ছিল হালকা, কিন্তু এখন জ্বর নেই, বাট বুকে পিঠে ব্যথা আছে। এখন সে কি করবেন? অধ্যাপক ডক্টর সেলিমা খানম ম্যাম, আপনার কাছে জানতে চাইব বিষয়টি। ওনার মেয়ের বয়স কত? বয়সটি 3 বছরের কথা বলেছেন, 3 দিনের কথা বলেছে, দুঃখিত ম্যাম, 3 দিন। 3 বছরের বাচ্চা? 3 বছর না, দুঃখিত ম্যাম, 9 বছর। 3 বছরের বাচ্চা, হ্যাঁ 3 বছরের। আচ্ছা, যাই হোক, যদি বাচ্চা এবং কয়েকদিন আগেই সর্দি জ্বর কাশি গিয়েছে এবং তাতে ওর মুখে কোনো স্বাদ নাই, এবং এটা আসলে একটা আতঙ্ক থেকে হয়। ওই যে শুনেছে যে স্বাদ নাই, এটাও একটা সিমটম করোনার। এমনিতেই তো ভাইরাস জ্বর হলে মুখের রুচি চলে যায়, খাওয়ার কোনো স্বাদগন্ধ আগেও অনেকে যে ভালো লাগে না খেতে, ওইটাই হয়তো বা ও ধরে নিয়েছে যে এটা করোনা কিনা, বা বড়দের কাছ থেকে শুনেছে যে করোনা হলে এরকম স্বাদগন্ধ চলে যায়। তা তার মানে যে ওর করোনা হয়েছে তা না। যে কোনো ভাইরাস জ্বরেও খাওয়ার রুচি চলে যায় এবং একটু বুকে ব্যথা হতে পারে, কারণ কাশি হয় যে শুকনা কাশি, ওই কাশিটা একটু ব্রঙ্কাইটিসের মতো করে, তো তার জন্য বেশ জ্বালা করে। প্রতিটা কাশি দিয়ে একটু বুকে ব্যথা হয়, আবার এটা চলে যাবে, যখন কাশ বেরোতে শুরু করে তখন এই ব্যথাটা আবার চলে যায়। সুতরাং এটা নিয়ে একটু কুসুম গরম পানিতে মধু দিয়ে খাওয়ান, প্রয়োজনে একটু যে অ্যান্টিহিস্টামিন, ফেক্সোফেনাডিন যেগুলো আছে এগুলো একটু খাওয়ান, বা কিটোটিফেন, কুসুম গরম পানি, মধু, এগুলো খাওয়ান। আমার মনে হয় আশা করি ভালো থাকবে। এটা করোনা হওয়ার চান্স নাই এখানে,
এটা আতঙ্ক থেকে হয়। জি ধন্যবাদ। এই মুহূর্তে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, আপনার নাম সহ প্রশ্নটি করতে পারেন। হ্যালো, হ্যাঁ দর্শক, আপনার প্রশ্নটি করতে পারেন। জি আমার নাম রাতুল মান্নান। আমার বাবা বয়স 62-63 বছর। আচ্ছা, আমার বাবার গতকাল থেকে হঠাৎ করে ভুরু থেকে কপাল পর্যন্ত খুব ব্যথা করতেছে, প্লাস শুকনো কাশি। উনি হার্টের পেশেন্ট, প্লাস ডায়াবেটিসও আছে। ওনার 6-7টা ওষুধ চলে। এই ক্ষেত্রে করণীয় কি? আপনি লাইনেই থাকেন দর্শক। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান স্যার আপনার কাছে বিষয়টি জানতে চাইব। জি স্যার। ওনার কি কাশি আগে ছিল, এই প্রথম শুরু হয়েছে? দর্শক আপনি লাইনে আছেন, আপনি স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমসালাম। ওনার কি শ্বাস কিংবা কাশি আগে হ্যালো। কখনো ছিল? হ্যাঁ, হ্যালো। ওনার শ্বাসকষ্ট বা কাশি হ্যালো, কখনো স্যার, আগে ছিল না, এই প্রথম আসসালামু শুরু হলো? আচ্ছা, যে যা হোক, ওনার কিন্তু উনি শুনতে পাচ্ছেন না মনে হয়। প্রথমত ওনার যেহেতু কোমরবিডিটি আছে, হার্টের সমস্যা অন্য কিছু আছে, তার কিন্তু ওনার কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। আর যখন করোনা আক্রান্ত হবে তো ওনার জটিলতাও বেশি দেখা দিবে। সেই জন্য ওনাকে সাবধান থাকতে হবে, ওনাকে কিছু কাশির ওষুধ খেয়ে দেখতে হবে। আর ওনাকে খেয়াল করতে হবে ঘুমোতে গেলে শ্বাসকষ্ট বা কাশি হয় কিনা। তাহলে যদি শ্বাসকষ্ট বা কাশি হয় সেক্ষেত্রে ওনার হার্টের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আর যে না, ওনার এমনি কাশি ওষুধ, কুসুম গরম পানি এগুলো খেলে কাশি চলে যাচ্ছে, তো কিছু করা লাগবে না। আর এর মধ্যে যদি ওনার কাশির সঙ্গে জ্বর কিংবা শ্বাসকষ্ট, গলা ব্যথা দেখা দেয়, তাহলে আমাদের হটলাইন টেলিমেডিসিনের সঙ্গে যোগাযোগ করে আমাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিভার ক্লিনিকে উনি করোনা পরীক্ষা করে নিতে পারবেন। জি নিশ্চয়ই আমাদের দর্শক তার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে ফেস মাস্ক পরা অবস্থায় যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু আসলে, এই বিষয়টি যদি জানাতেন। ফেস মাস্ক ব্যবহার করলে আক্রান্তের সম্ভাবনা আসলে কতটুকু? কারণ সবাই কিন্তু কম বেশি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে, সেক্ষেত্রে আসলে কতটুকু আমাদের জন্য সেফ বলে মনে করছেন? আচ্ছা, ফেস মাস্ক আসলে অবশ্যই আমরা মাস্ক যখন ব্যবহার করি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধু মাস্ক ব্যবহার করলে হবে না, সেই মাস্ক ব্যবহার করছি দুটো কারণে। একটা নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর একটা অন্যকে প্রোটেকশন, আমরা যাতে অন্যরা যেন আক্রান্ত না হয়। তো খেয়াল রাখতে হবে যে আমরা যখন মুখে মাস্ক দিই সেই মাস্কে যেন আবার আমরা অপরিষ্কার হাত দিয়ে ওই মাস্কে না ধরি, মুখে না দেই, এবার আমরা যেন ওই মাস্ক খুলে না কথাবার্তা না বলি। আর খেয়াল রাখতে হবে যেন আমরা সবসময় যে ঘর থেকে বের হই তখন মাস্কটা পরিধান করে থাকি, এবং আমরা যখন কোনো লোকের সঙ্গে কথা বলি, যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলি, আমরা সামাজিক দূরত্ব মেনটেন করি, তাহলে কিন্তু আক্রান্তের হার অনেক কমে যাবে। জি স্যার, অনেকেই আসলে এই বিষয়টি মানতে পারে না, বা অনেকেই এই কিভাবে মাস্ক আসলে ইউজ করার প্রপার ওয়ে, এই জিনিসটাই আসলে অনেকে জানে না। এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, আপনার নাম সহ প্রশ্নটি করতে পারেন। জি ম্যাডাম, চট্টগ্রাম থেকে। হ্যাঁ জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাচ্চার বয়স 1.5 বছর। তো ওর আজকে 4 থেকে 5 দিন যাবত রাতের বেলা যখন ঘুমানোর পর মধ্যরাতে অথবা শেষ রাতের দিকে একটা খুসখুসে কাশি হয়। তো ওই কাশিটা, এবং বিকেলে যখন ও ঘুমায় তখন এই কাশিটা হয় আর কি। তো আমি একজন টেলিমেডিসিনের ডাক্তারের পরামর্শে অ্যাম্ব্রোস সিরাপ এবং অ্যারন 4 খাওয়াচ্ছি আজকে 2 দিন যাবত, কিন্তু স্টিল নাও এখন কোনো ইমপ্রুভ হচ্ছে না। এই কাশিটা ও সারাদিন ভালো থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমানোর পরেই এই প্রবলেমটা হয়। আমি ম্যাডামের কাছে, সেরেনা ম্যাডাম কাছে আমার এই প্রশ্নটা রাখলাম। আচ্ছা, আপনি লাইনেই থাকেন। অধ্যাপক ডাক্তার সেলিমা খানম ম্যাম, আপনার কাছে বিষয়টি জানতে চাইবো। ওনার বাচ্চার যেহেতু রাত্রে কাশি হয়, দেখতে হবে নাকটা বন্ধ কিনা। যদি বাচ্চার নাক বন্ধ থাকে তাহলে পরে বাচ্চাদের রাত্রেবেলা বেশ কাশি হয়, এবং শুকনো কাশিই হয়, কাশতে কাশতে ঘুমও ভেঙে যায়, এমনকি বমিও করে দেয়। সুতরাং নাকটা যদি একটু খোলা রাখা যায় বা প্রয়োজনে নাকে ড্রপ দিয়ে দেওয়া যায়, তাহলে খুশখুশে কাশি হবে না। আর এই টাইমটাই কিন্তু খুশখুশে কাশি খুব বেশি হবে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আবার ভীষণ ভ্যাপসা গরম, ঘাম গরম, বাইরে বৃষ্টি, সবকিছু মিলিয়ে কিন্তু একটা ঘামা ওয়েদার, হিউমিডিটি বেশি। সুতরাং এই ক্ষেত্রে বাচ্চার যেটা কাশি হচ্ছে, এটা নিয়ে আপনি করোনার আতঙ্ক করেন না, এটা নিজের থেকেই চলে যাবে একসময়। এটা সিজনাল সমস্যা। নাকটা শুধু পরিষ্কার রাখেন, আর প্রয়োজনে একটু মধুকুসুম গরম পানি খাওয়ায়েন বা একটু টোফেন, কিটোটিফেন জাতীয় ওষুধ রাত্রে দিয়েন,
যেটা খাওয়াচ্ছেন অ্যারন বা যে ওটা ওই জাতীয় ওষুধই ওটা খাওয়ান, কমে যাবে। এগুলো খাওয়াচ্ছিলাম। দর্শক, আপনার আরো কোনো প্রশ্ন আছে? ওষুধগুলো দুঃখিত দর্শক, আপনার প্রশ্নটি আমি শুনতে পাইনি। নিশ্চয়ই আপনি আবারও চেষ্টা করবেন। এই মুহূর্তে আরো একটি ভিডিও বার্তা এসেছে, সেই ভিডিও বার্তাটি নিয়ে আমরা আরো আলোচনা করব। আমার একটা প্রশ্ন ছিল যে কাশি দেওয়ার পর গলাতে ব্যথা করতেছে, তো এটার ক্ষেত্রে কি করোনার কোনো লক্ষণ কি না? অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান স্যার, না, ওনার তো শুধু কাশি বললেন দেওয়ার পর কাশি। গলা ব্যথা করে, এটা কি করোনার লক্ষণ কিনা? আসলে করোনা কিন্তু এখন আমাদের কমিউনিটি সংক্রমণ হয়েছে, স্টেজ 4-এ আছে। যে করোনার যে সিমটমগুলো, প্রধান সিমটম জ্বর, কাশি, গলা ব্যথা, ওনার কিন্তু কাশি গলা ব্যথা আছে। সেই জন্য বাসায় আইসোলেশন থাকবেন উনি একটু, এবং দেখবেন ওনার বাড়ে কিনা। যদি সমস্যাগুলো, লক্ষণগুলো বাড়তে থাকে, তখন উনি আমাদের হটলাইন টেলিমেডিসিনের সহায়তা নিয়ে, আমাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি ফিভার ক্লিনিকে উনি করোনা পরীক্ষা করে নেবেন। জি, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আমি অধ্যাপক ডক্টর সেলিমা খানম ম্যাম, আপনার কাছে আমি স্পেশালি জানতে চাইবো যে এই করোনাকালীন অবস্থায় শিশুদের সুরক্ষায় অভিভাবকদের করণীয় কি থাকতে পারে, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের প্রথম করণীয় হচ্ছে ওদের প্রপার যত্ন নিতে হবে। বাচ্চারা বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে, বাইরে যাওয়ার যতটুকু পারা যায় সেরকম প্রয়োজন না হলে যেন একদম বাইরে না নেয়। দ্বিতীয় হচ্ছে বাচ্চাদেরকে ওই অন্য বাড়ির যারা আক্রান্ত বা তাদের সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না, এবং যাদের একটু বাড়িতেই আলাদা রুমে কেউ আছে আইসোলেশনে, তাদের সাথেও মিশতে দেওয়া যাবে না। এবং ওদেরকে টাটকা এখনকার দিনে যে ফলগুলো আছে মৌসুমী ফল, এগুলি সুন্দর করে জুস করে বা কেটে ওদের খাওয়াতে হবে, যাতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা জন্মে। এবং বাচ্চাদের ঠান্ডা থেকে, এই ওয়েদারটাও খুব বৃষ্টি হিউমিড ওয়েদার, ঘামটাম যাতে না হয় একটু শুকনো রাখবেন, এবং বাচ্চার আলাদা করে একটু যত্ন নেবেন। পুষ্টিকর খাদ্য যেটুকু দেওয়া যায় বাসায়, আমার মনে হয় এটুকুই যথেষ্ট। আর বাচ্চাদের হাত ধোয়ানোর ওদের বারবার অত প্রয়োজন নাই। যদি বাইরে যায় তাহলে ওকে সেই প্রোটেকশন নিয়ে যেতে হবে। আদারওয়াইজ ওই বারবার হাত ধোয়ানোর নাম করে ঠান্ডা লাগানো বা করানো, ওটা করবে না। তবে বাড়িতে যদি কেউ আক্রান্ত থাকে তার সঙ্গে মিশতে দেবেন না প্লিজ, এবং একটু আলাদা করে রাখবেন। তখন ওই মাস্ক পরাবেন বা ও একটু বুঝিয়ে বলবেন, তবে আতঙ্ক সৃষ্টি করবেন না প্লিজ। আতঙ্ক কিন্তু সবচেয়ে বেশি খারাপ জিনিস। ওতে দেখবেন যে নিজের বুদ্ধিও তখন লুপ্ত হয়ে যায়, যে নিজের যে সাধারণ বুদ্ধি ওইটাই কাজ করবে না। আতঙ্কগ্রস্ত করেন না, বুঝিয়ে বলবেন ফ্যাক্টসটা, আশা করি বাচ্চারা বুঝবে। জি, অধ্যাপক ডক্টর সেলিমা খানম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান স্যার আপনার কাছে। আমরা সচেতনতার কথা বলছি, কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছেন যারা মোটেই সচেতন নন, বেপরোয়া চলাফেরা করছেন এবং অন্যের জন্য ঝুঁকি তৈরি করছেন। তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, জানাবেন। আসলে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে স্বাস্থ্যবিধি মেনে চললে, স্বাস্থ্য কিন্তু আমাদের সুরক্ষা কিন্তু আমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে। নিজের স্বাস্থ্য নিজের কাছেই, সরকার বা অন্যরা কিন্তু আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা করে দিতে পারবে না। আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা যেই স্বাস্থ্যবিধির কথা বলছি, ঘরে থাকার কথা বলছি, আমরা যেই মাস্ক পরার কথা বলছি, আমরা সামাজিক দূরত্ব মেনটেন করার কথা বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলছি, আমরা যে হাত ধোয়ার কথা বলছি, আমরা সব কিন্তু এগুলো যদি মেনে চলি, আমরা যদি তথ্য বিভ্রাটে না জড়াই, গুজবে না কান দেই, আমরা সব কিছু মেনে চলি, তাহলে কিন্তু নিজের স্বাস্থ্য নিজেই নিজেকে নিরাপদ রাখতে পারি এবং অন্যকেও নিরাপদ রাখি। আমরা যদি মাস্ক ঠিকমতো পরিধান করি, সামাজিক দূরত্ব মেনটেন করি, আমরা নিজেকে যেমন নিরাপদ রাখবো, আমাকে অন্যদেরকেও নিরাপদ রাখতে হবে, আমাদের পরিবারকেও কিন্তু নিরাপদ রাখবো এবং দেশকেও নিরাপদ রাখবো, এবং আমাদের যে সংক্রমণের মাত্রা বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু আমরা কমিয়ে রাখতে পারবো। তাহলে আমাদের মৃত্যু হারও কিন্তু কম থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান এবং অধ্যাপক ডক্টর সেলিমা খানম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায়। আপনারা অনেক অনেক পরামর্শ, অনেক সুন্দর কিছু কথা আমাদের দর্শককে বলেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল রাত 9টায়। আপনার প্রশ্ন, মতামত অথবা অভিযোগ লিখুন অথবা ভিডিও করে পাঠিয়ে দিন RTV করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে। আর দেখুন লাইভ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে নিরাপদ থাকুন।
অন্যকেও নিরাপদ রাখুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.